আবারও জীবনের পাতা থেকে আরেকটি দিন নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজ একটু ব্যস্ততার মধ্যে ছিলাম এবং ঘুরতেও গিয়েছিলাম। সকালবেলায় উঠে বারান্দায় গেলাম, গাছগুলো সবুজ হয়ে আছে কিন্তু আবার ভীষণ কড়া রোদ পড়ছে। এইজন্য মাটিগুলো শক্ত হয়ে থাকছে, শুকিয়ে যাচ্ছে। ভীষণ গরম। ছাদে যেয়ে দেখি যে গাছে ঠিকমতো পানি দেওয়া হয়নি ২ দিন ধরে এবং এই দারোয়ানরা এই কাজটা করে। বৃষ্টি দেখলেই ওরা পানি দেয় না। কিন্তু বৃষ্টিতে কিন্তু সব টবে আসলে পানি পড়ে না সমানভাবে। অনেক গাছে পানি না পড়ে গাছ নষ্ট হয়ে গেছে। ভীষণ রাগ হলাম। ওদেরকে বললেও ওরা এই কথাগুলো শোনে না। প্রতিদিন সবকিছু যেয়ে দেখে মেইনটেইন করা কিন্তু যায় না। যেহেতু আমার বাসায় আবার রঙের কাজ হচ্ছে, আমি খুবই ব্যস্ততার মধ্যে আমার সময় কাটছে। মানে এত কিছু দেখাটা মাঝে মধ্যে খুব বিরক্তিকর হয়ে ওঠে। বললাম তো যে রঙের কাজ চলছে, তো যেহেতু ঘষাঘষির কাজ হচ্ছে, কার্পেটের মধ্যে নানা রকম ধুলো আটকাচ্ছে। এইজন্য আজকে একটু ডিপ ক্লিন করতে নিলাম। হুবার করছে খালা। খুব ভালোমতো পরিষ্কার না করলে এখানে ধুলো থেকেই যায়। আমি আমার সব কার্পেটই মোটামুটি ড্রাই ওয়াশ অথবা ধুই প্রতি সময়ই। প্রায় সময় ধুই। কিন্তু সবসময় ধুলে আসলে এগুলো নষ্ট হয়ে যায় এবং আমার এগুলো নষ্ট হওয়ার প্রধান কারণই হচ্ছে এই ধোয়াধুয়ি করা। চলে গেলাম নাস্তা বানানোর জন্য। নিয়ে নিলাম টক দই এবং সুজি। নিয়ে নিলাম পেঁয়াজ, মরিচ, ধনেপাতা, টমেটো। আজকে চিলা বানাবো। ১ কাপ সুজির মধ্যে দিয়ে দিলাম ২ চামচ টক দই। মানে ২.৫ চামচের মতো টক দই দিলাম। এই চিলাটা খেতে ভীষণ ভালো হয় কিন্তু। টক দই আর সুজিটাকে মিলিয়ে নিচ্ছি বা মিশিয়ে নিচ্ছি। এটা খেতে যা মজা! এই টক দইয়ের জন্য একটু টকটক হয় আবার। স্বাদটা খুব ভালো এবং অনেকক্ষণ পেটে থাকে। এটা বাচ্চাদের টিফিনে, বিকেলের নাস্তায় বা যারা অফিস করেন তারা এটাকে টিফিন হিসেবে নিতে পারেন। দিয়ে দিলাম লবণ স্বাদ মতো। এরপর দিব কেটে রাখা পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, ধনিয়া। এখানে চাইলে একটা ডিম মেশাতে পারেন। আমার ডিমের গন্ধ যেহেতু ভালো লাগে না তাই আমি ডিমটা দেইনি। সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর মসলা যোগ করব। দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো সামান্য পরিমাণ হলুদ, শুধুমাত্র রং আসার জন্য। এরপর হালকা কুসুম গরম পানি দিয়ে এটার একটা ব্যাটার তৈরি করব। এটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না মিশ্রণটা। কারণ চিলা বানানোর জন্য এটা আসলে একটা চিত্রুটির মতো বা চিতই পিঠার মতো টাইপের হবে। তো আপনি এইজন্য এটাতে খুব বেশি টেলটেলাও করা যাবে না, আবার খুব বেশি ঘনও করা যাবে না। কনসিস্টেন্সিটা আপনার নিজের আন্দাজ মতো বুঝতে হবে। দিয়ে দিলাম বেকিং পাউডার। এটা আমি এক্সপেরিমেন্টাল আজকেই বানাচ্ছি এবং নাস্তায় বানিয়েছি। এটা হতে একটু সময় লাগে যেহেতু গ্যাস ঠিকমতো থাকে না। গ্যাসের চুলার তাপটা যদি ঠিকমতো থাকে এটা খুব ইজিলি হয়ে যায়। একটা করে খেয়ে আমরা বসে কিছুক্ষণ অপেক্ষা করছিলাম। আবার একটা আসছিল, আবার খেয়ে অপেক্ষা করছিলাম। এবং এটা খেতে এত মজা যে সবাই আমরা এটা আসলে ২ টো ৩ টে করে খেয়েছি। তাওয়াতে একটু তেল দিয়ে নিলাম। তাওয়াটা খুব ভালোমতো গরম হতে হবে। অল্প গরম হলে কিন্তু হবে না। ভীষণ ভালো করে এটাকে গরম করতে হবে। তারপর তেলটাকে এরকম একটা চামচ দিয়ে পুরো তাওয়ার মধ্যে ছড়িয়ে দিতে হবে। এই তেলটাকেও গরম করে নিতে হবে খুব ভালো মতো। এরপর ব্যাটারটা দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে সেটাকে আবার চামচ দিয়েই ছড়িয়ে দিতে হবে পুরা তাওয়ার মধ্যে। পাতলা করে ছড়িয়ে দিতে হবে। এই রুটিটা পাতলা হয়ে উঠবে। কিন্তু খুব মচমচা ক্রিসপি হবে। এবং এটা খেতে যা ভালো! একবার বাসায় বানিয়ে দেখেন ভীষণ মজা এটা খেতে। এইটার বানানোর টেকনিকটাই হচ্ছে একটু ঝামেলার যেটা হচ্ছে যে তাওয়াতে এইভাবে বসিয়ে সেটাকে ঠিক মতো রুটির শেপ করা। না হলে এটা মাঝখান দিয়ে ভেঙে যেতে পারে। তখন এটা খেতে আসলে বা বানাতে এটা অসুবিধা হবে। এরপর এটাতে ঢাকনা দিয়ে দিলাম। ঢেকে না দিলে এটা খুব ভালো মতো ভেতরটা হবে না। ভেতরটা সুন্দর করে হবে এবং উপরটাও সুন্দর করে হয়ে যাবে।
এটা একটু ক্রিস্পি হয় খেতে। দেখতে মনে হচ্ছে শেপটা সুন্দর হয়নি। শেপটা সুন্দর করাটা একটু ডিফিকাল্ট, হয়তোবা অনেকবার করতে, করতে হাত চলে আসবে। কিন্তু খেতে এটা অসাধারণ মজা, অসাধারণ মজা। বিকেলের নাস্তাতেও কিন্তু এটা খেতে পারেন। খুব মজা। এর সাথে যেকোনো ধরনের চাটনি নিয়ে নিতে পারেন। ধনেপাতার চাটনি, মরিচের চাটনি অথবা একটু কেচাপ, অনেকে অনেক কিছু দিয়ে খায়। আবার এমনিও খেতে পারেন। এমনি খেতেও খুব মজা। হয়ে গেল চিলা, এটা ভীষণ মজা। বাজার থেকে ফিগ কিনে এনেছি। ফিগটা আমি স্ন্যাক হিসেবে মাঝে মধ্যে খাই একটু খিদে লাগলে। রাতের বেলায় যেহেতু ভাত খাই না, যদি খিদে পায় তাহলে যাতে এই ফিগটা খেতে পারি। ফিগটা শরীরের জন্যও এমনি ভালো। ফিগ খেতে পারেন, মানে এটা ডুমুর আসলে, শুকনো ডুমুর। ভীষণ মজা খেতে। আমার খুবই পছন্দ এই ডুমুরটা। যাদের একটু স্ন্যাক আইটেম খাবার অভ্যেস আছে তারা এ ধরনের নাটস এগুলা রেখে দিতে পারেন বাসায়, যেটা আসলে খেতে মজা লাগবে। এবং এটা গুলশান ১ এর ডিসিসি থেকে কিনলে আপনার সস্তা পড়বে এবং ভালো কোয়ালিটির পাবেন। কারণ ওখান থেকে কিন্তু সব জায়গায় হোলসেলে এসব জিনিস যায়। সো আমি কফি টির মধ্যে রেখে দিলাম সুগারের কৌটায়। সুগার যেহেতু খাই না সেটার মধ্যেই ফিগটা রাখলাম। যে কিচেনে কাজ করতে, করতে বা ঘরে কাজ করতে, করতে ১ টা ২ টো ফিগ খেয়ে নিলাম। এরপর সোফা ক্লিনিং এরও কাজ চলছে। বললামই তো যে আজকে একটু ক্লিনিং এর কাজ করছি। বাসায় মিস্ত্রি প্রায় ১ সপ্তাহ ধরে কাজ করছে। খুবই হাইবিজাবি হয়েছে ঘরের অবস্থা এবং একটা অস্থিরতাও চলছে। কারণ মিস্ত্রি কাজ করলে কিন্তু বাসায় আপনি খুব আরাম করে থাকতে পারবেন না। জিনিসপত্র সরিয়ে কাজ করছে, দরজাগুলো রং করাচ্ছি আমি। আমি প্রতিদিনই বাসায় কম বেশি কিছু না কিছু রান্না করি, কারণ আমার ছেলে নানা ধরনের জিনিস খেতে পছন্দ করে। আর যেহেতু বাইরেরটা আমরা কম খাই সেই কারণেই এইসব রান্না করা হয়। সাবুদানার পায়েস খেতে আমারও খুব ভাল লাগে। ভালো মতো ঘিয়ের মধ্যে সাবুদানাগুলোকে আমি ভেজে নিলাম এবং এগুলো কিন্তু এরকম জড়ো হয়ে যাবে। দেখে ভয় পাবেন না। এটা দুধের মধ্যে দিয়ে আস্তে, আস্তে নাড়তে থাকলে কিন্তু আবার এই সাবুদানাগুলো ছেড়ে দিবে। সো এটা রান্না করাটা খুবই সহজ, আর এর মধ্যে কিছু চিনি দিয়ে দিতে হবে। শেষে বাদাম দিয়ে দিলেই হবে। আর কিছুই করার দরকার নেই এই সাবুদানার পায়েস করার জন্য। এগুলো রান্না করতে, করতে আমার মানে এত অভ্যাস হয়ে গেছে যে খুব ইজিলি এটা হয়। আর ইন্ডাকশনে রান্না করার আরেকটা ঝামেলা হচ্ছে সব ধরনের কড়াই বা হাঁড়ি তো বসে না। যেটাতেই রান্না করতে যাই ওটা একটু ঘোরে, নড়ে, চড়ে এভাবে করে। এই যে সাবুদানাগুলো কিন্তু খুলে গেছে। ওভাবে ভেজে নিলে, একটু পানিতে ভিজিয়ে রেখে তারপর ওরকম ঘিয়ের মধ্যে ভেজে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। হয়ে গেল সাবুদানার পায়েস। এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে বেশ ভালো লাগে। এরপর বিরিয়ানি রান্না করব, সবজি বিরিয়ানি। আলু, কপি, ক্যাপসিকাম, পটল এগুলা নিয়ে নিচ্ছি। মসলা দিয়ে টক দই দিয়ে মাখিয়ে বসিয়ে দিলাম। এই কাজগুলা হতে, হতে আমি আমার বিজনেসের কিছু কাজ করে নিব। সবজিটা হয়ে গেল মাখা, মাখা করে। ছাদে চলে গেলাম। বললাম না যে গাছের কি দুর্দশা? এই যে দেখেন, এত কলি এসছিল, সবগুলা কলি ঝরে গেছে শুধুমাত্র পানিটা ঠিকমতো দেয়নি বলে। মানে জাস্ট একটা দিন ছাদে যেয়ে এগুলো চেক করিনি, তাতেই এই অবস্থা হয়েছে। ছাদ থেকে নেমে এসে বিরিয়ানিটা হয়ে গেল। পোলাও দিয়ে মানে সবজিগুলোকে মাখিয়ে নামিয়ে ফেললাম। বিরিয়ানিটাও হয়ে গেছে, সাবুদানার পায়েসটাও হয়ে গেছে। বিকেল বেলায় আকাশটা এত সুন্দর ছিল, খুব সুন্দর একটা আকাশ ছিল, মানে মনোমুগ্ধকর একটা আকাশ। এত সুন্দর আকাশ দেখলে বেড়াতে যেতে কার না ইচ্ছে করে। তাই ভাবলাম আজকে একটু ঘুরতে যাব। খুব ক্লান্ত লাগছিল, অনেক কাজ করেছি আজকে। তারপরও আমি একটু সাজগোজ করে নিলাম। করে নিয়ে চলে যাব আলোকিতে, একটা এক্সিবিশন হচ্ছে এবং এখানে আমার পরিচিত অনেকেই স্টল দিয়েছেন। স্পেশালি আমি দীপার সাথে দেখা করার জন্য চলে যাচ্ছি এবং গাড়িতে ওঠার পর দেখি এত সুন্দর লাগছে আকাশটা এবং চারপাশের এই আলো, অসম্ভব সুন্দর লাগছে। মনে হচ্ছে আমি বিদেশে আছি, আমি নিউ ইয়র্কে আছি। এটা মনে হয় নিউ ইয়র্কের টাইম স্কোয়ার, এরকম লাগছিল দেখতে। যেতে যেতেই সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গেল আসলে বলতে গেলে, কারণ ভীষণ জ্যাম ছিল। বেশ জ্যাম পার হয়ে যেতে হলো। মহাখালী দিয়ে যাচ্ছি, আলোকিতে যাব, গুলশান ১ এ।
চলে গেলাম আলোকিতে। মানে খুব যে ভিড় ছিল তা কিন্তু না। সাধারণত এই সময়গুলোতে আলোকিতে গাড়ি রাখা যায় না। গাড়িটা অন্য কোথাও পার্ক করতে হয়। কিন্তু এখানে আজকে গাড়ি নিয়ে ঢুকে যেতে পারলাম। তার মানে সেই অর্থে মানুষের আসলে ভিড় ছিল না। এবং আলোকিতে আমি দেখেছি যে এত মানুষ থাকে এই সময়টায় যে হাঁটা চলাফেরা করা যায় না, কোনো একটা প্রোডাক্ট দেখা যায় না। সেই অর্থে মানুষ ছিল কিন্তু যেই অস্বাভাবিক একটা ভিড় থাকে, সেই ভিড়টা আমি পাইনি আলোকিতে যেয়ে। মোটামুটি ফাঁকাই লেগেছে আমার কাছে। মানে এই ৮টা এই সময়টায় কিন্তু ৭:৩০ ৮টা এই সময়টা কিন্তু একটা পিক আওয়ার। এই সময় এত ফাঁকা তার মানে আসলে লোকজন বেশি ছিল না। এবং এই কারণে এইবার আমি এখানে এক্সিবিশন এ পার্টিসিপেট করিনি। একে তো কোরবানি ঈদ তার মধ্যে আলোকিতে স্টল রেন্ট এত বেশি থাকে যে যদি আসলে সেই অর্থে সেল না হয় তাহলে এই পরিশ্রমটা পুরোটাই বৃথা। এবং আমার ধারণাই ছিল যে এইবার সেইরকম সেল বা সেরকম মানুষের সমাগম থাকবে না। হ্যাঁ, তবে আপনার বিজনেসের প্রচারণার জন্য বা মার্কেটিং এর জন্য আপনি যেতেই পারেন। দীপার সাথে দেখা হলো। দীপার উদ্যোগের নাম হচ্ছে আম গজমতি। ওর কাছ থেকে আমি গয়না কিনলাম। খুব সুন্দর একটা গয়না কিনেছি আমি দীপার কাছ থেকে। দীপার নেপালি গয়না, দেশি গয়না এগুলো আছে এবং ওর সাথে দেখা করার জন্যই আসলে আমি এসেছিলাম। ওর সাথে আমার পরিচয় হয়েছে DOHS এ মেলা করতে যেয়ে এবং খুবই ভালো লেগেছে ওকে আমার। সেজন্যই ওর সাথে দেখা করতে আবার আসা। ওর বেশ ব্যস্ত সময় যাচ্ছে এবং মাশাআল্লাহ ওর ভালো সেল ছিল। এরপর আরেক দীপার সাথে দেখা। ওর উদ্যোগের নামটা আমি ভুলে গেছি, মনে করতে পারছি না। এরপর আসমাস কালেকশনের আসমা। ছোটবেলায় আমরা একই পাড়ায় থাকতাম এবং এক কাছাকাছি বাসায় থাকতাম এবং তখন আমি উনাকে শিউলি ফুপু ডাকতাম। বাট আসলে কিন্তু উনি আমার চাইতে খুব বেশি বড় না। এরপর আরেক আপার সাথে দেখা। উনি রাজশাহীতে থাকেন কিন্তু ঢাকায় এসে এক্সিবিশন করেন। উনার খুব সুন্দর, সুন্দর বেড কভার, বিছানার চাদর ভীষণ সুন্দর, সুন্দর উনার কাছ থেকে আমিও কিনেছি এর আগে। নানা রকমের আয়োজন ছিল। তবে গয়নার দোকান বেশ অনেকটা ছিল। আমি কয়েকটা জায়গা থেকেই গয়না কিনলাম। কাপড় যেহেতু নিজেই বানাই সেজন্য গয়নাই বেশি আমার কেনা হয়। জাইনাব কালেকশনের জাইনাব। জাইনাবের কাছ থেকেও আমার বেশ কয়েকটা ড্রেস নেওয়া হয়েছে। এই গয়নাগুলো ভালো লেগেছে। এগুলো সব হাতে বানানো। আমার বান্ধবীর জন্য আমি এই চুড়িগুলো কিনলাম। ও নানা ধরনের ব্যাঙ্গলস পড়তে পছন্দ করে। এইজন্য ওর কথা হঠাৎ করে মাথায় আসলো। এই ব্লু কালারের ব্যাঙ্গলসটা ওর জন্য নিলাম। খুবই মজার, মজার সুন্দর, সুন্দর ব্যাঙ্গলস ছিল। ভাল লাগছিল কাপড়গুলো দেখতে। সবই হাতে করা। আর আমার হ্যান্ডিক্রাফট আইটেমের প্রতি এমনিতেই একটা দুর্বলতা আছে। হাতের যেকোনো তৈরি জিনিস আমার খুব পছন্দ। দোতলায় চলে গেলাম। এখানে বেশ কিছু খাবার দোকান এবং জুয়েলারি দোকান ছিল। এই ধরনের এক্সিবিশনে গেলে আমি একটু কেনাকাটা করি, উদ্যোক্তাদেরকে উৎসাহিত তোমারটার নাম করি। জানি কি? আফশিন এলিগেন্স। মনে থাকলে যদি মনে থাকে তাহলে তো মানে এখন আসলে না কোনো এই ধরনের এক্সিবিশন গুলাতে গেলেই নিজের সারাউন্ডিং এর মানুষজন, পরিচিত মানুষজন এদের সবার সাথে দেখা হয়। এই টেনশন আর নাই যে অপরিচিত সবাই থাকবে, পরিচিত পাবো না। গেলে মিনিমাম ৫-৬ জন মানুষ তো পাওয়াই যায়। যাদের সাথে আমি বিভিন্ন সময় বিভিন্ন রকমের এক্সিবিশন করেছি। যাদের সাথে আমার একটা সম্পর্ক তৈরি হয়েছে। এই উদ্যোক্তা নতুন বন্ধুদেরকে আমার ভালো লাগে। এদের সাথে আমার প্রফেশনাল সম্পর্ক ডেফিনিটলি যেহেতু সবাই আমরা এখানে উদ্যোক্তা। নানা ধরনের গল্প আছে আমাদের জীবনের, উদ্যোক্তা জীবনের। আমাদের নিজেদের প্রোডাক্ট নিয়ে, নিজেদের সবকিছু নিয়ে। যখন এক্সিবিশন হয় তখন আমরা অনেক আনন্দ করি, সুখ-দুঃখের অনেক কথা শেয়ার করি। মেয়েদের অনেক রকম গল্প থাকে, সেগুলো শেয়ার করি, ভালো লাগে। এরপর রাত হয়ে গেল, প্রায় ১০টা ১০:৩০ মতো বেজে গেছে। চলে গেলাম হচ্ছে ডিনার করার জন্য একটা থাই রেস্টুরেন্টে। বেলি ফুল, পছন্দের ফুল। রেস্টুরেন্টটা সুন্দর। রেস্টুরেন্টটা ইন্টেরিয়র ভালো, খাবার খুবই মজা। কিন্তু আলো এত কম এবং মেনুতে এত ছোট করে লেখা যে আমার ওটা পড়ার জন্য ফোনে টর্চ চালাতে হয়েছিল। কারণ আমার এই চশমা দিয়ে এই ছোট মেনু পড়া আমার পক্ষে সম্ভব না। সো মেনুর লেখাগুলো বড় হলে ভালো। মানে আমার মতো মানুষজনের জন্য সুবিধা হবে। এখানে থাই, কোরিয়ান, চাইনিজ এই ৩ ধরনের ফুডই পাওয়া যায় এখানে।
খাবার ভালো ছিল, বসার জায়গা ভালো ছিল, আলো একটু বেশি দরকার ছিল বলে মনে হয়েছে মেনুটা পড়ার জন্য। আমি একটা লেমন গ্রাস মিন্ট ড্রিংক নিয়ে নিলাম। আ আ পাপাইয়া সালাদ, এটা আমার হাসব্যান্ডের জন্য ম্যান্ডেটরি। এটা আমারও খেতে ভাল লাগে। ফিশ এবং আ প্রন কেক, ফিশ কেক, প্রন কেক। এরপরে আসলো হচ্ছে খাউসা কিছু একটা নাম, যেটা আমার ছেলে নিল। এটা নারিকেলের দুধ দিয়ে বানানো, খুবই জঘন্য টেস্ট, কিন্তু ওর খুব মজা লেগেছে খেতে। এরপর আমি একটা স্যুপ নিয়ে নিলাম। টোফু দেওয়া একটা স্যুপ। এটা হচ্ছে মিল্ক কেক, অসম্ভব মজা মিল্ক কেকটা। আমার মনে হয়েছিল যে লেকচারের মিল্ক কেকই বোধহয় মজা, না এই মিল্ক কেকটাও খুব মজা। এরপর কোকোনাট আইসক্রিম, যেটা আসলেই কোকোনাট থেকে বানানো। আজকাল কোকোনাট আইসক্রিম বলে কিন্তু স্যাভয়ের অথবা ইগলুর কোকোনাট আইসক্রিম ধরায় দেয়। সেটা না, এটা একেবারে কোকোনাট দিয়ে বানানো আইসক্রিম। এরপর স্টিকি ম্যাঙ্গো রাইস আমার ছেলের জন্য। মানে ভালো মতো খাওয়া-দাওয়া করে, পেট-টেট ভরে, তারপর ছবি তুলে বাসায় চলে আসলাম। এভাবেই করেই একটা ব্যস্ততম দিন কাটালাম এবং এই ব্যস্ততম দিনটা শেয়ার করলাম আপনাদের সাথে। আমি তো ভালো আছি, নানাভাবে আমার দিন কাটছে। আমি আশা করি আপনারাও ভালো আছেন এবং ভালো থাকবেন। ভালো থাকাটা কিন্তু ভীষণ রকম জরুরি।